নেপালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের মিশনে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। সেমির মঞ্চে শক্তিশালী ভারতের বিপক্ষে চাপমুক্ত থেকে খেলার লক্ষ্য। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। 3 ধাপে গিয়ে টাইগারদের অবস্থান এখন 6ষ্ঠ স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু পরের 3 ম্যাচে টানা হারে টেবিলের 9 নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে। শ্রীলঙ্কার সমান 24 পয়েন্ট থাকলেও হেড টু হেডে টেবিলের 6 নম্বরে টাইগাররা। 9 ম্যাচে 6 জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এর পরের 3টি স্লট যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের দখলে। 7-এ সাউথ আফ্রিকা, 8-এ পাকিস্তান আর তলানির দল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে ভাসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশের সংকটের মুহূর্তে এমন জয় সবার মাঝে স্বস্তি ফিরিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলগত চেষ্টায় এমন জয় এসেছে বলে জানিয়েছেন মিরাজ শরীফুলরা। পরের টেস্টেও টাইগারদের কাছে এমন ধারাবাহিক পারফরমেন্সের প্রত্যাশা জানিয়ে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটাররা। ফ্যাসিবাদী সরকারের পতন, বন্যা, নানা কারণে অস্থির সময় পার করছে দেশ। এমন কঠিন সময়ে রাওয়ালপিন্ডি থেকে এলো দারুণ সুখবর। দেশের টেস্ট ইতিহাসে 20তম জয়টা আরও একটা কারণে বেশি গর্বের। পাকিস্তানের মাটিতে যে কোনো ফরম্যাটে এই প্রথম তাদের হারাতে পেরেছে টাইগাররা। রাওয়ালপিন্ডির ঐতিহাসিক জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে টাইগার বন্দনা। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি আরও জানান, দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্রান্তিকালে এই ঐতিহাসিক জয় কিছুটা হলেও স্বস্তির। টাইগারদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে এ জয় অন্য সবার চেয়ে আলাদা। নিজের জন্মদিনটা জয়ের উৎসবে রাঙিয়ে তুলতে পেরে গর্বিত অধিনায়ক। টি-20 বিশ্বকাপে নানা অপ্রাপ্তি ও সমালোচনার পর দেশের মানুষকে আনন্দে ভাসাতে পেরেছেন তিনি। জয়ের পর ড্রেসিং রুমের আনন্দঘন মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন শান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেছেন টাইগার অধিনায়ক। পাকিস্তানকে 10 উইকেটে হারানোর পর টাইগারদের ভালোবাসা ও অভিনন্দনে সিক্ত করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রাওয়ালপিন্ডির এ জয় দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করবে বলেও মনে করেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ জয়ের একটি মুহূর্ত পোস্ট করে দলকে ভালোবাসায় সিক্ত করেছেন। পেসার রুবেল হোসেন লিখেছেন, পাকিস্তানের মাটিতে এ জয় শুধু দলের না, পুরো বাংলাদেশের। মাঠের লড়াইয়ে যারা ভূমিকা রেখেছেন, 22 গজে যারা বল হাতে ঝড় তুলেছেন, সেই মেহেদী হাসান মিরাজ পোস্ট করে জয়ের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। এ জয় পুরো বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেছেন দলের জয়ে ভূমিকা রাখা পেসার শরীফুল ইসলাম। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের অস্থিরতা কেটে গিয়ে আলোর মশাল জ্বালানোর প্রত্যয় ছিল তার পোস্টে। সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে পেসার তাসকিন লিখেছেন, গ্রেট এফোর্ট এগেইনস্ট পাকিস্তান। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পর স্বস্তির সুবাতাস দেশের ক্রিকেট আঙ্গনে। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে কথা বলছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। তারা ওইভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই। ওকে যখন বল দেওয়া হয়, ওর অন্য কোনো চিন্তাই থাকে না। ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কি হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। স্যার, সারা দেশে একটা পরিবর্তনের ডাক। ক্রিকেটারদের পারফরমেন্স বা তাদেরকে কি মোরালি এই ঘটনাটা বুস্ট আপ করেছে কিনা? কারণ পারফরমেন্স আমরা দেখছি পরিবর্তন।
অবশ্যই অবশ্যই করেছে, আমাদের সবাইকে করেছে, কিন্তু সারা বাংলাদেশকে করেছে। কিন্তু আমরা যদি দেখি বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে আমরা তো দেখছি, কিন্তু যা পৃথিবীতে কোথাও এরকম দৃশ্য কোনোদিন কেউ দেখে নেই। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু। এবং ওরা কোনোভাবে এর বাইরে না, কিন্তু ওরাও এটা দেখছে, ওরাও অনুভব করছে, ওরাও জানে যে ওরা এই বাংলাদেশের একটা অংশ, ওদের দায়িত্বটা কি এবং ওদের দায়িত্বটা কত বড়, এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে। যে সাকিবের এই একটা মামলা হয়েছে যে তার বিরুদ্ধে, এটা আসলে সাধারণ ভক্ত থেকে শুরু করে তার সতীর্থ Next. কেউই সেটা অ্যাকসেপ্ট করতে পারে Next. আপনারা কিভাবে? স্যার বিজেপি থেকে বলা হয়েছিল Next. টেস্ট চলা অবস্থায় সাকিবের সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল? খালেদ মাহমুদ সুজন বলেছেন যে বোর্ড থেকে তিনি বলেছিলেন যে সাকিবের সাথে কথা বলতে, একটু মেন্টালি তাকে রিফ্রেশমেন্ট রাখার জন্য। আপনি কোনো কথা তার সাথে বলেছিলেন কিনা? আমার তো দুইটা রোল আছে ওর সাথে, আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি, বাট আমি ওর মেন্টর হিসাবে, ওর কোচ হিসাবে আমি কথা বলেছি, ওর পারফরমেন্স নিয়ে কথাবার নিয়ে এগুলি কথা বলেছি। সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে, ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, পৃথিবীতেও চেঞ্জ এসেছে, প্রেসিডেন্টের চেয়ারে চেঞ্জ এসেছে, আপনি নিজেও এসেছেন। এইটা আসলে ক্রিকেটার পিছনে এক্সট্রা ব্রেথিং স্পেস কি না? আমরা আগে যেরকম জানতাম যে প্রচুর নয়েজ হতো, প্রচুর কথাবার্তা হতো, ডিরেকশন হতো, ফ্রম ক্রিকেটার পার্সনস টু টিম ডিরেক্টর, অনেক কথাবার্তা হতো যেটা প্রভাব ফেলতো টিমেরও। তো সেইখান থেকে যদি বিবেচনা করি এক্সট্রা একটা ব্রেথিং স্পেস পেয়েছি। আমি জানি না আগে কী হতো সেটা তো আমি সামনাসামনি দেখিনি, বাট শুনেছি অনেক কিছু, বাট সামনাসামনি আমি দেখিনি। বাট আইডিয়াল সিচুয়েশন হলো যে এরকম একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত। ওখানে দলে যারা আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাদেরকে যদি সিদ্ধান্ত নেওয়ার পুরো ফ্রিডম দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না। যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু তারা নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে তা নয়, কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি ক্রিকেট, যে কোনো স্পোর্টসে, ক্রিকেটে তো অবশ্যই। সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে, ওখানে ক্যাপ্টেন আছে, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে। সো আই থিঙ্ক দে আর গুড এনাফ টু টেক এনি ডিসিশন, সেটা টিম সিলেকশন হোক বা যে কোনো ব্যাপারই হোক না কেন, যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বটুকুলো পালন করবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা, যে কোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে, বাস এর বেশি কিছু না। কিন্তু আপনি মনে করেন সেই ফ্রিডমটাই এনজয় করছে? হয়তো কিছুটা করেছে। আমরা জানি যে এবার ওদের সাথে রেগুলার যোগাযোগ করার মতো কেউ ছিল না বা তেমন কিছু ঘটেনি, সেটা একটা কারণ হতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি না যে সেটাই একটা কারণ, বাট সেটার কারণ হতে পারে। স্যার স্যার বাংলাদেশের যে এই টেস্ট জয়টা যে ভাই লাইভ আছে কিন্তু উত্তল ভাই, এর আগে বাংলাদেশের প্রিপারেশন কেন ছিল আপনি জানেন? মে 25 থেকে বাংলাদেশ টাইগার্স অ্যান্ড দে প্রিপেয়ার ফর আ লং টাইম। প্রথম প্রশ্ন থেকে এই লং টার্ম প্রিপারেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল ফর দিস রেজাল্ট, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আপনারা কি এই ধরনের লং টার্ম প্রিপারেশন দিবেন কিনা অ্যাজ আ মানে বিফোর এই টেস্ট সিজন, আনলাইক যে 15 দিন? এটা হলো ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থেকে যে এই জয়ের পরে অনেকে হাতুরু সিংকে নিয়ে বলছে এটা হাতুরু সিংয়ের মাথা থেকে এসছে। আপনার কি মনে হয় যে একটা কোচ যদি জাস্ট 15 দিন বা 7 দিন 10 দিন আগে একটা টিমের সাথে যোগ দেয়, তারপরে তার মাথা থেকে এমন বেড়ে গেল যে পুরো বাংলাদেশ টিম আগের আড়াই মাস যে কাজ করলো এটা আসলে কোনো মূল্য থাকলো না? মানে হাউ ডু ডিফাইন This question goes out of my track. The second question. লোকাল কোচের মানে আমরা কথা বলছি যে হাতুরু সিংয়ের থেকে এই ধরনের জয় আসছে, বাট তার আগে তো লোকাল কোচরাও কাজ করছে। না, definitely. এই যে লোকাল কোচদেরকে যে সবসময় মানে বাংলাদেশ অলওয়েজ ডিসপাইট দেয়ার মানে পারফরমেন্স তাদেরকে যে অলওয়েজ পিছিয়ে রাখা হয়, হাউ ডু সি দিস? মানে সেখানে মিডিয়ারও একটা দায় আছে ডেফিনেটলি, কারণ মিডিয়া কখনো সেটাকে উল্লেখ করে না। হয়তো আমরাও করি না, আমরা বলতে বোর্ড থেকে সেটা আমরা সেভাবে অ্যাপ্রিসিয়েট করি না, বাট মিডিয়াও সেভাবে হাইলাইট করে না। কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে সেটা কন্ট্রিবিউট করে না। আমরা চাইবো যে যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে, কিন্তু কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে সেটা একটা দল, এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ, কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে। প্রত্যেকটা কাজ যদি আমরা সুচারুভাবে করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে। সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে। তো আমাদের লোকাল কোচ ডেফিনেটলি ভালো কাজ করেছে, এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট এখানে নিশ্চয়ই আছে, ডেফিনেটলি। আর হাতুরু সিংয়ের ফিউচার ইন বাংলাদেশ মানে ওয়েন আ কোচ ইজ কোচিং ইন আ ক্যাম্প, তখন যদি আমরা বলি যে তার তখন এটা ফ্রম কোচিং পয়েন্ট অফ ভিউ, আমি আপনাকে অ্যাজ এ কোচ দেখলাম না, ইউ আর এ কোচ ইউর সেলফ। আপনি নিশ্চয়ই জানেন যে একটা কোচ যখন মানে একটা না আমার মনে হয় যদি আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে,
ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুম ভালো অবস্থায় রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয়, এটা রাখতে হয় কিন্তু। সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি, বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। বাট এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং জেতার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি, জেতার মধ্যে যেই ডিকটেট করার স্ট্রেংথ আমরা দেখেছি, সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু। এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন, ক্যাপ্টেন বলি বা কোচ বলি, সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স, সবারই ভূমিকা আছে কিন্তু। সো একটা ভালো উইন, ক্রেডিট গোস টু এভরিবডি। ফাহিম ভাই, একটা টেস্ট আমরা জিতেছি, লোকাল কোচ আমরা একাধিক নিউজ করেছি, এখন মনে হয় না বাংলাদেশের হেড কোচ হিসাবে লোকাল কাউকে আপনি দেখতে চান? এর আগে আপনি একাধিকবার বলেছেন। নেক্সট স্যার, আমরা জানি যে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা মোটে 3টা ওয়ানডে খেলবো, পাকিস্তান সায়েন্সের সঙ্গে বা আমাদের একটা দল খেলছে। এটা তো আর লাভ নেই, এটা টেস্ট ম্যাচ না লাভ। আর একটা ব্যাপার, মিরাজ এই ম্যাচে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তিনি 72 এর মতো করেছেন, পরে বোলিংয়েও 4 উইকেট নিয়েছেন। মিরাজের পারফরমেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই টেস্টে? এক্সট্রাঅর্ডিনারি, কারণ অপোজিশন যখন মনে করে 6টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা এমনি নিয়ে নেওয়া যাবে, তখন 7 নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায়, যখন মিরাজ আসে তখন ধরে নিয়ে এই উইকেটগুলি বোধহয় নেক্সট 2-3 ওভারের মধ্যে চলে যাবে, কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে, সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ, আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি, বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান। এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য, ডানহাতি ব্যাটসম্যান যখন সে বোলিং করেছে, অফ স্টাম্পের বাইরে কিছু প্যাচ ছিল, ওখানে কাজে লাগিয়েছে সে। বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য। মিরপুরে কথা বলছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশের বিপক্ষে হারের পর শান বাবরদের সমালোচনায় পাকিস্তানের সাবেকরা পিচ ও দল নির্বাচন করা নিয়েও সংশ্লিষ্টদের কটাক্ষ করতে ছাড়েননি কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এছাড়া ঐতিহাসিক জয়ের পর পিসিবি চেয়ারম্যান বাংলাদেশের প্রতি সৌজন্যতা দেখালেও মহসিন নাকভিকে খোঁচা দিতে ছাড়েননি সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 10 উইকেটের হার, এই ধরনের পিচ তৈরির সিদ্ধান্ত, 4 পেসার খেলানো ও জেনুইন স্পিনার না রাখা অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। সঙ্গে পুরো টেস্টে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে। বাংলাদেশ অসাধারণ খেলেছে, পুরো ম্যাচে দাপট দেখিয়েছে, এটা তাদের ঐতিহাসিক জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রশংসা করে বিপাকেও পড়েছেন পিসিবি চেয়ারম্যান। দলের পরাজয়ের জন্য সমানভাবে তাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পাকিস্তান ক্রিকেট নিয়ে তার লক্ষ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খোঁচা দেওয়ার ছলে এমন হারি কি তার ভীষণ কিনা তা জানতে চেয়েছেন ফাওয়াদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসের অভাবে হেরেছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই দলের এমন অবস্থা হয়েছে বলে মনে করেন তিনি। তামিম হোসেন, সময় সংবাদ। টেস্ট ক্রিকেট বাঁচাতে মরিয়া আইসিসি লঙ্গার ফরম্যাটের জন্য নতুন করে প্রায় 200 কোটি টাকার ফান্ড গঠন করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 2025 সাল থেকে ম্যাচ প্রতি প্রায় 12 লাখ টাকা ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা, যা বাস্তবায়িত হবে 2025 থেকে। প্রসারে আলাদা ফান্ড গঠন করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যার পরিমাণ হবে 15 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 200 কোটি টাকা। মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মার্ক বেয়ার্ড এই উদ্যোগ নেন। ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডেরও সম্মতি রয়েছে এতে। টেস্ট ফরম্যাটকে আরও আকর্ষণীয় করতে এবং খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রভাবশালী বোর্ডগুলো। তাদের প্রস্তাব অনুযায়ী ম্যাচ ফি করা হবে $10,000 বা প্রায় 12 লাখ টাকা আগামী বছর থেকে, যা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির। মাকসুম আলম খান, সময় সংবাদ। চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল আসরে ফাইনালে ভারতের বিপক্ষে হারলেও এবার সেমিতেই সেই বাধা টপকাতে মরিয়া লাল সবুজের দল। এ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত শক্তিশালী হলেও তাদের বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী মারুফুল হকের দল। তবে ভারতও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বেলা 3:15টায়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের এবারের লক্ষ্যটা ফাইনাল জয়ের। এর আগের আসরে শিরোপা জেতা হয়নি লাল সবুজের দলের, সেখানে বাধার নাম ভারত। গেল আসরে ফাইনালে এই ভারত বাধা টপকাতে না পারায় শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ দলের।
আসরের শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছে সেমিতে লাল সবুজের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। খুব একটা বড় ব্যবধানে জিততে না পারলেও 2 জয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত। গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে মরিয়া শক্তিশালী দলটা। তবে হঠাৎই ছন্দপতন কিছুটা চিন্তার কারণ বাংলাদেশ দলের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 ব্যবধানে জিতে আসরের শুভ সূচনা করলেও পরের ম্যাচে হোঁচট খেতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। স্বাগতিক নেপালের বিপক্ষে 2-1 ব্যবধানে হারতে হয় শ্রাবণ নোভাদের। তবে সেমিতে আর কোনো ভুল করতে চায় না মারুফুল হকের শিষ্যরা। সে লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে দলটা। জাতীয় দল, প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ। নেপালের বিপক্ষে হারের ক্ষত ভুলে এই ম্যাচ জয়ের প্রত্যাশা দলের। নেপাল আসার আগে বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে আসছি, ফাইনাল খেলতে আসছি, কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। আশা করি এটা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারবে এবং নেক্সট যেহেতু সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ হলো আমরা যা দেখেছি এবং আমরা আমাদের প্লেয়ারদের যে মনোযোগ এবং তাদের লাস্ট ম্যাচের থেকে যে বেড়ে আসা বাউন্স ব্যাক করা, সেই মেন্টালিটি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে মুভ করতে পারবো। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও এবার সব ভুল ত্রুটি শুধরে এই ম্যাচ যে কোনো মূল্যে জিততে চায় ফুটবলাররা। শক্তিশালী ইন্ডিয়াকে সমীহ করছে দল। তবে অনুশীলন ভালো হওয়ায় জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজের দল। আমাদের প্র্যাকটিস ভালো হইতেছে, আমরা ভালো ট্রেনিং করছি, আজকে হার্ড ট্রেনিং করছি এবং কালকে রিকভারি সেশন। আমরা পরশুদিন ম্যাচ খেলবো। ভালো ট্রেনিং হচ্ছে, কোচের যেই প্ল্যানিংগুলো বলতেছে ওগুলো আমরা করতেছি। ইনশাল্লাহ মাঠে যারাই খেলবে সবাই আলহামদুলিল্লাহ 100% দিয়েই খেলবে। লাস্ট ম্যাচটা আমরা লুজ করছি এবং এখান থেকে আমরা অনেক ভুল ত্রুটি, আমাদের টিমের যে ভুল ত্রুটিগুলো এগুলো আমরা সংশোধন করব। এটা সেমিফাইনাল ম্যাচ, তো এটা নকআউট পর্ব, তাই ম্যাচটা ভালোভাবেই খেলবো যেন লুজ না হয়। গেলবারের ভুলের আর পুনরাবৃত্তি নয়, ভারত বাধা টপকে ফাইনালে পৌঁছানোর লক্ষ্য বাংলার যুবাদের। তাজিন খন্দকার। চিকিৎসা শেষ করে দেশে ফিরে দীর্ঘদিন পর অনুশীলন শুরু করেছেন সাফ জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী। তবে মাঠে কবে ফিরবেন সেটা অনিশ্চিত থাকলেও অক্টোবরে নেপালে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে খেলার লক্ষ্য নিয়ে এগুচ্ছেন তিনি। 2022 সালে সাফ জয় করে দেশে ফিরে পায়ের আঙুলের ইনজুরিতে পড়েছিলেন কৃষ্ণা। এই ইনজুরিটা আমি শুনছি যে যারা অ্যাথলেট, যারা রানিং করে তাদের হয় বেশিরভাগ, তো তার ভিতরে আমার হয়ে গেছে। বুকে চাপা কষ্ট নিয়ে এভাবেই নিজের ইনজুরির কথা বলছেন কৃষ্ণা রানী। সাবজয়ী এই ফুটবলার দীর্ঘদিন ধরেই আছেন মাঠের বাইরে। 2022 সাফ জয়ের কিছুদিন পরই পায়ের আঙ্গুলের ইনজুরিতে পড়েন কৃষ্ণা। কিছুটা সুস্থ হলে 2023-এ ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলেন প্রীতি ম্যাচ, আর সেটাই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ প্রতিনিধিত্ব। এরপরই ব্যথা বাড়ায় দল থেকে ছিটকে যান এই ফুটবলার। দেশে একাধিক চিকিৎসকের শরণাপন্ন হলেও প্রতিকার মেলেনি, তাই বাধ্য হয়ে চিকিৎসার জন্য যান ভারতে। চিকিৎসা শেষে দেশে ফিরে শুরু করেন অনুশীলন। ব্যথাটা অনেক বেশি হলেও এখানে অনেক ডক্টর দেখাইলাম, এমআরআই, যা করানোর কথা সবাই যেটা বলছে সেটাই করাইছি। তো ওনারা আসলে ধরতে পারতেছিল না যে কি হয়েছে। ওখানকার যে বেস্ট ফিজিওথেরাপিস্ট ছিল, তো উনি আমাকে দেখেন। তো আমার যে আগের যে রিপোর্ট এবং কি যা করছি এবং কি হয়েছে না হয়েছে ডিটেলস ওনাকে জানায়। তো উনি বলছে যে তুমি কোনো টেনশন করো না, তুমি জাস্ট প্র্যাকটিস করো, ট্রিটমেন্ট নাও আর রিহ্যাব করো। ব্যথা কমলেও কবে ম্যাচে ফিরতে পারবেন কৃষ্ণা সেটা অনিশ্চিত। 2 মাস বাদেই রয়েছে আবার সাফ চ্যাম্পিয়নশিপ, আর সেই লক্ষ্য নিয়ে এগুচ্ছেন এই ফুটবলার। আমি আসলে মেন্টালি খুবই ভাঙা পড়ছিলাম, কারণ দীর্ঘদিন যেহেতু আর মোট কথা একসাথে থাকি, আমাদের টিমমেটরা খেলতে যায়, আমি খেলতে পারতেছি না, প্র্যাকটিস করতে পারতেছি না। আমার চেষ্টা আছে, তো আমি মনে করতেছি আজকে যেহেতু প্র্যাকটিস করছি, তো মোটামুটি ওরা হয়তো বা 100% দিতে পারতেছে, আমি 100% দিতে পারতেছি না। হয়তো বা 15 দিন বা 10 দিন প্র্যাকটিস করলে ওদের সাথে যদি অ্যাটলিস্ট ব্যথা না করে, তাহলে আমি ওদের সাথে মিলে যেতে পারবো। আগামী অক্টোবরে নেপালের মাটিতে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 7ম আসর। ওখান থেকে আসলাম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। সঙ্গীত শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে জাকি আল ফারাবির আদালতে এই মামলাটি করেন। পরে তার জবানবন্দি গ্রহণের পর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মতিঝিল থানাকে নির্দেশ দেন আদালত। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও এই মামলায় 50 জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয় 2015 সালের 20 এপ্রিল বিএনপি কার্যালয়ের সামনে নির্বাচনের প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সে সময় তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালায় আসামিরা।
ভাঙচুর করা হয় খালেদা জিয়ার গাড়িবহরের 12 থেকে 14টি গাড়ি, আগুন দেওয়া হয় 4টি মোটরসাইকেলে, মারধর করা হয় নেতা কর্মীদের, আহত হন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা। আবারও স্বাগত খেলার সময়। মাত্র 4 দিনের ব্যবধানে 43 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার ছাড়ালো সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল ইয়োর ক্রিস্টিয়ানো। তুমুল জনপ্রিয়তা, ইতিমধ্যেই তার আপলোড করা ভিডিও থেকে 174 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, যাতে তার আয় হয়েছে $100 মিলিয়ন বেশি। এছাড়াও ইউটিউবের বিজ্ঞাপন থেকে মাসে $5 মিলিয়ন আয়েরও সম্ভাবনা রয়েছে এই চ্যানেলটির। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটি নাম যে নামের পাশে রেকর্ডের পর রেকর্ড যুক্ত হয়েই চলেছে। এক একটা কীর্তি যেন রনকে পৌঁছে দিচ্ছে অনন্য উচ্চতায়। CR7 যে ফুটবলের বাইরেও কতটা জনপ্রিয় তারই এক নজির দেখলো এবার পুরো বিশ্ব। অবসর সময় যাপন কিংবা মজার ছলে ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা। ইয়োর ক্রিস্টিয়ানো নামে সেই ইউটিউব চ্যানেল মাত্র 1 ঘন্টায় ছাড়িয়ে যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যাতে গড়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। আর 24 ঘন্টার মধ্যে ছাড়িয়েছে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর বর্তমানে ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলটি ছাড়িয়েছে 43 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা এর আগে করতে পারেনি কোনো ইউটিউব চ্যানেল। জনপ্রিয় ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলটি মাত্র 22 মিনিটে ছুঁয়েছে 1 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলটি খোলার 47 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ও 12 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ হয়। তাতে সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড প্লে বাটনও জিতেছে চ্যানেলটি। ইতোমধ্যে রোনালদো তার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওগুলোতে 174 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে তার এই ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তায় ভক্তদের মনে একটা প্রশ্ন উকি দিতেই পারে, এই চ্যানেল থেকে কত অর্থ উপার্জন করছেন রোনালদো? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী ইউটিউবে প্রতি 1000 ভিউর জন্য $6 দেওয়া হয়। ইতোমধ্যেই রন তার ইউটিউব চ্যানেলে 20টি ভিডিও পোস্ট করেছেন। হিসেব অনুযায়ী প্রতি 1 মিলিয়নের জন্য 1200 থেকে $6000 আয় হয়ে থাকে। সব মিলে মোটে 4 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেল থেকে $100 মিলিয়ন উপার্জন করেছেন CR7। এত কম সময়ে যা এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলই করতে পারেনি। আর ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলে বিজ্ঞাপন থেকে মাসে প্রায় $5 মিলিয়ন উপার্জনেরও ধারণা করা হচ্ছে। তার এই ইউটিউব চ্যানেল গড়ে 400 মিলিয়ন ভিউয়ারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রোনালদো ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে তার সম্পদের পরিমাণ ছিল $500 মিলিয়ন। এবার তার এই চ্যানেল থেকে আয়ে সম্পদের পরিমাণ আরও বাড়বে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয়তায় মোটা অঙ্ক উপার্জন করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর থাকছে দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।